প্রত্যেকটা কার্পেটের বাসায় এরকম একটা মেশিন রাখা উচিত। আমরা না এই ময়লাটা চোখে দেখি না। কিন্তু কার্পেটের মধ্যে যে পরিমাণ ময়লা থাকে এটা ছোট বড় সবার জন্য প্রচণ্ড ক্ষতিকর। দেরিতে হলেও শেষ পর্যন্ত মেশিনটা আমি কিনেছি। আপনারা সবাই বলেছেন এই মেশিনের রিভিউ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা। আপনাদের সবার সাথে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। শুরুতেই বলে নিচ্ছি আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও। আমার অনেক দিন ভিডিও যেহেতু দেওয়া হয়নি, তো আগের ভিডিওর সাথে মিল রেখেই পুরনো ভিডিওগুলো আগে আপনাদের সাথে শেয়ার করব। কাল রাতে হঠাৎই মেহমান হয়েছিল, তো সব কিছু কিচেনে মোটামুটি ধোয়া থাকলেও এলোমেলো। ওই অবস্থায় বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা দুইজন চলে যাচ্ছি একটু শপিংয়ে। বাসায় বেশ কিছু বাজার লাগবে। আজকে যেহেতু সকাল সকাল বের হওয়ার সুযোগ হয়েছে, দুজনের টার্গেট ইট পাথরের দোকানে একটু যাব। বাসার সামনে অনেক দিন থেকেই আসলে ফুল গাছ লাগানোর জন্য একটা হাউস করার প্ল্যান ছিল। জাস্ট আমার আউটসাইডের যে ওয়ালটা আছে তার সামনে হচ্ছে ড্রেনের মতো করে একটা হাউস করব। তো প্রথমে কন্ট্যাক্ট করেছি কয়েকটা জায়গায়। ওরা যে প্রাইস দিয়েছে তাতে মনে হলো যে তার মানে 100 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আমরাই করে ফেলতে পারবো। নিজেরাই যেহেতু কাজগুলো করব তাই সিম্পল কিছু জিনিস খুঁজছিলাম, আমাদের যাতে কষ্ট না হয়। খুব ভারী ভাট্টা জিনিসও নিতে চাইনি। তো ঘুরে ফিরে কয়েকটা দোকান দেখে আমরা কিছু জিনিস নিয়েছি। এই দোকানগুলোতে ঘুরে একটা অভিজ্ঞতা হলো, এখানে ডেকোরেশনের যে পাথরগুলো ওগুলোও হয়তো আমি কম বেশি পেয়ে যাব। যাক, কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে নিজেদের যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসার পর জানলাম আমার জনাব আজকে বাসা থেকে কাজ করবে, তার ইমার্জেন্সি একজনের পেপার সাবমিট করতে হবে। তো আমার মাথায় পোকা ঢুকেছে। দেখা যায় কি মাঝে মাঝে ওর হিসাব যদি ঠিকমতো না মিলে 2-4 ঘন্টা মানে দিতে হয়, আর যদি হিসাব মিলে যায় 1 ঘন্টায় ওর কাজ শেষ। তার মানে হচ্ছে দিনের বাকি সময়টা পটিয়ে পুটিয়ে ওকে আমি দু একটা জায়গায় নিয়ে যেতে পারবো। এই যে ড্রাইভিংটা শিখিনি, এটাই আমার একটা বড় দুর্বলতা বলতে পারেন। মানে শিখা থাকলে হয়তো নিজেই যেখানে ইচ্ছা চলে যেতে পারতাম, এখন ওর অপেক্ষায় থাকতে হয়। এই কয়েক সপ্তাহ এত ব্যস্ততায় গিয়েছে, বাচ্চাদের পরীক্ষাও ছিল আর নিজেও কোনো দিকে যেতে পারিনি। এক প্রকার না মানে কেমন কেমন লাগছিল। আর এই সিজনে দেখা যায় কি গাছের জন্য বারবার সবগুলোতে যেতে হয়। তো সব মিলিয়ে আজকে ওকে বললাম, হঠাৎ যেহেতু এরকম ডিসিশন হয়েছে, দেখো কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা একটু বের হতে পারবো। এই মগগুলো আমার বান্ধবী যখন লন্ডন থেকে এসেছিল ও নিয়ে এসেছিল। তো আজকে সকালে হঠাৎ করে আমার হাজব্যান্ড বলছিল আমাকে একটু কফি দাও। সাধারণত ও চা কফি কিছুই খায় না। ভাবলাম একসাথে যেহেতু চা কফি খাচ্ছি এগুলোতেই খাই। আগে দেখা যেত কি আমি আমার জন্যই শুধু চায়ের মগ কিনতাম, তো সাথে ওর জন্যও কিনে নিতাম। ও খেত না, তারপরও আমার জোড়া মিলিয়ে মগ কিনতে খুব ভালো লাগতো। 11:45টার মাঝেই ওর কাজ শেষ। আমার আজকে রান্নাবান্নাও করতে হবে, তারপরে ওকে বললাম যেহেতু আজকে তুমি বাসায় আছো চলো যে কোনো নার্সারিতে যাই, গিয়ে কিছু গাছ কিনে নিয়ে আসি। এসেছি হোম বার্গেনে, সামনে দেখলাম এত গাড়ি। ওকে বলছিলাম যে দেখো তুমি আসতে চাও না, সবাই এই সিজনেই গাছ কিনে নেয়। আর গাড়ি দেখেই বুঝতে পেরেছি খুব সম্ভবত ওদের অনেক কালেকশান এসেছে। দু একটা গাছ নিয়েছি, তবে আমি আসলে যেগুলো চেয়েছি ওগুলো ওদের কাছে নেই, হয়তো বা অন্য কোনো জায়গায় যেতে হবে। আর হোম বার্গেনে যেহেতু এসেছি ভিতরটাও একটু ঘুরে যাচ্ছি। অনেক দিন এই স্টোরটাতে আসা হয়নি। আগে দেখা যেত মাসে একবার হলেও আসতাম বাচ্চাদের ক্রাফটের জিনিস কেনার জন্য। তো এইবার যেহেতু আসলে সময় করে উঠতে পারিনি, আসাও হয়নি। তবে এসে দেখলাম সত্যি কথা সেরকম কোনো কিছু নেইও। আমার বেকারির টিন বা কাপ এটা সেটা দেখলে অনেকে বলেন না কোথা থেকে এগুলো কিনি। তো আমার হোম বার্গেন থেকে কিন্তু একদম আগে থেকে বেশ কিছু জিনিস কিনা হয়েছিল। এখনও আমি সুযোগ পেলে বা ভালো লাগলে এখান থেকেই বেশ কিছু জিনিস কিনি। যাই হোক আজকে এখান থেকে খুব একটা কিছু কেনা হয়নি। আর এটার পাশেই আইসল্যান্ড আছে। এই আইসল্যান্ডটা বিশাল বড়। তো ওখানে এসেছি বাচ্চাদের জন্য কিছু আইসক্রিম বা এটা সেটা নেওয়ার জন্য। এই আইসল্যান্ডে একটা সাইডে না হালাল একটা সেকশন করে রেখেছে। এখানে ল্যাম্ব, গোট এগুলোর লেগ পিস পাওয়া যায়। আর হচ্ছে বড় চিংড়িটা পাওয়া যায়। আজকে এসে দেখলাম যে পুরো খালি, কেন আমি জানি না। চেয়েছিলাম আসলে একটা লেগ নিতে আর হচ্ছে কিছু চিংড়ি নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে বাজার, নিজেদের প্রয়োজনীয় কাজ সব শেষ হয়ে গেছে। তো যেতে যেতে দেখলাম যে রোদও উঠে গেছে। আমার হাজব্যান্ড বলছিল যে কার্পেট ক্লিনারটা যেহেতু খোলা হয়নি চলো আজকে খুলে ফেলি, সুযোগ যেহেতু আছে আজকে সময়টা কাজে লাগাই। আমি যখন বাড়তি এরকম ঝামেলার কাজ করি বা করতে হয়,
করি কি তার আগের দিন রান্না শেষ করে রাখি, তাহলে সেই দিনটাতে কাজটাও আরামে হয় আর কোনো ধরনের বাড়তি ঝামেলাও হয় না। আজকে সকাল থেকেই বাইরে এতবার গিয়েছি যে বাসার ভেতরে পরিষ্কার করা কিংবা গোছানো কোনোটাই হয়নি। সাধারণত আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেই প্রথমে এই কাজটা করি। মানে ঘরটা গোছানো থাকলে, পরিষ্কার থাকলে বলতে পারেন আমার চোখের শান্তি হয়। চোখের শান্তি মানেই হচ্ছে আমার মনের শান্তি। আমি ভ্যাক্সের হচ্ছে এই কার্পেট ক্লিনারটা কিনেছি। লাস্ট টাইম আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু এটার ছবি দিও, তো এখানে একটু দিয়ে দিলাম। আর এটা কিভাবে ব্যবহার করবেন, কি করতে হবে, এগুলো সব কিছুই পেপারসেও দেওয়া থাকে, প্লাস এটার সাথে একটা ছোট্ট ভিডিও লিঙ্কও থাকে, আপনারা ওভাবেও দেখে নিতে পারবেন। এটার যে লিকুইডটা ওটার স্যাম্পল হিসেবে ছোট্ট এই প্যাকেটটা দিয়ে দেওয়া হয়েছিল, তো এটা দেখে আমরা অ্যামাজন থেকে খুব সম্ভবত 2 লিটার বা 3 লিটারের একটা ক্যান নিয়ে এসেছি। তো আমার যেতটুকু অভিজ্ঞতা হয়েছে সেটা বলছি আপনাদেরকে। আমার বেডরুমগুলো হচ্ছে 10x11 এরকমের মধ্যে। তো ওরা যে 250 ml এর যেই প্যাকেটটা দিয়েছে ওটা দিয়ে আমার 2টো রুম হয়েছে। লিকুইডটার কিছুটা দাম নেয়, তারপরও আমি মনে করব যে ভালো। আপনারা যদি একবার লিকুইডটা আনান 40-45 পাউন্ড দিয়ে, তাহলে আপনাদের কার্পেট 2 বছরও আর ক্লিন করতে হবে না। আর যদি প্রতি বছর করতে পারেন অবশ্যই ভালো। বিসমিল্লাহ করে আমরা বাচ্চাদের টয় রুমটাই করেছি, যেহেতু এই রুমে ওরা টিভি দেখে, খেলা করে, প্রায় দেখা যায় টিভি দেখতে দেখতে খাবারও খায়। তো সব মিলিয়ে এই রুমটা একটু ময়লা ছিল। আমার বাসায় একদম নতুন কার্পেট, 4.5 বছর হলো আমরা এই কার্পেট ব্যবহার করেছি। কার্পেট দেখতেও ক্লিন মনে হয়, তারপরও দেখেন কি পরিমাণ ময়লা উঠেছে। আমরা নিয়মিত সবাই কম বেশি হুবার করি, তারপরে বলি যে আমরা কার্পেট ক্লিন করেছি। আসলে কার্পেটের যেই ম্যাটেরিয়ালটা ওটা তো একটা কাপড়, ওটা থেকে এরকম ময়লা উঠবে স্বাভাবিক। তো আগে সেই ধারণা না থাকলেও আজকে ক্লিন করার পর মনে হলো যে না, প্রতি বছর একবার হলেও আসলে এভাবে কার্পেটটা ক্লিন করা উচিত। একটু সময় নিয়ে যদি করা যায় তাহলে সবথেকে ভালো, যেহেতু বছরে বা 2 বছরে আমরা এই ক্লিনটা করব। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার ধারণা ছিল যে এটা করা মনে হয় খুব কষ্টের একটা কাজ। আসলে সেরকম কিছুই না। এটার 2টো চেম্বারে আপনি আলাদাভাবে হালকা গরম পানি আর আরেকটা চেম্বারে হচ্ছে মেডিসিনটা দিয়ে দিবেন। মেশিন অটোমেটিক মিক্সড করে নেয়। তো আমার ধারণা ছিল মনে হয় এটা খুব কষ্টের। আসলে পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে সেরকম কোনো কিছুই না। জনাবকে উপরে সব কিছু রেডি করে দিয়ে এসেছি, বেচারা করছে, বলেছি লাগলে আবার ঢাক দিও। আমি এ ফাঁকে হচ্ছে রান্নাটাও বসিয়ে দিয়েছি। একদম সহজ আর সিম্পল রান্নাই করেছি। আর রান্না করতে এসে মনে হলো যে আজকে একটু শুটকি তরকারি রান্না করি, অনেক দিন শুটকি তরকারি খাওয়া হয় না। এই যে একটা ফিল্টার আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি। দেখেন এই রুমটা যখন ও করছিল তখনও কিন্তু এই কালারই ছিল, মানে চোখে দেখে মনে হচ্ছিল না যে এর মাঝখান থেকে এত ময়লা উঠবে। আর এটা ক্যামেরায় দেখতে যতটা নর্মাল পানি মনে হচ্ছে, বাস্তবে কিন্তু একদম মাটির মতো বের হয়েছে। এই যে দেখেন কি পরিমাণ ময়লা। এই যে ফাইনাল লুকস। আমি একটু হেঁটে দেখেছি, প্রায় 2 ঘন্টা পরে আমি একটু হেঁটে দেখলাম যে কতটুকু ভিজা আছে। একদম মোটামুটি শুকিয়ে গেছে, বাট একটু টান তো থাকবে। জানালা খুলে রেখেছি। তো মিনিমাম ওরা বলে যে 3 ঘন্টা লাগে পুরোপুরি ড্রাই হতে, তার একটু হয়তো সময় লাগবে। বাট এত ক্লিন হয়েছে। তো আর এই তো আমাদের একটা রুমই করেছি। এই যে বাচ্চাদের রুমগুলোর অবস্থায় আসলে বেশি মানে খারাপ, ওরা তো ননস্টপ এটা সেটা করে। বাট আমার সবথেকে বেশি খারাপ অবস্থা হচ্ছে সিঁড়ির। উপর তো ঠিক আছে, নিচের সিঁড়িগুলো আর সিটিং রুমের এই যে দেখেন, বোঝা যায় একটু খেয়াল করলে। সো সিঁড়ি করতে আসলে কষ্টও হবে। দেখে মনে হচ্ছে একদম পরিষ্কার, তবে এর মাঝখানেও কিছু ময়লা আছে। তো এগুলো খুব একটা ময়লা না হলেও নিচের 2-একটা সিঁড়ি, সিটিং রুমের শুরুটা আর এই যে প্যাসেজটা, এগুলো একটু বেশি। এই কার্পেট ক্লিনারটা আমার কাছে অনেক ইজি, ভালো লেগেছে এবং কোয়ালিটিও খুব ভালো আমি বলবো। কার্পেটও খুব ডিপ ক্লিনই হয়েছে। তো আমার পক্ষ থেকে আমি বলবো যে যারা কার্পেট ক্লিনারের রিভিউ চেয়েছেন তাদেরকে বলবো আপনারা চাইলে এটা কিনতে পারেন। এখন আবার অনেকে বলবেন আমি এটা থেকে কোনো কমিশন পাচ্ছি কি না, তো সেরকম কিচ্ছু না। আর হ্যাঁ, যারা জানতে চেয়েছেন কার্পেট ক্লিনারটা কোথা থেকে কিনেছি, আমরা অ্যামাজন থেকে এনেছি। এটা আপনারা সব ইলেকট্রনিক্স শপ বা স্টোরে দেখতে পারেন। আমাদের অ্যামাজনে প্রাইসটা কম পড়েছে, তো সেই কারণে আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম।
খুব তাড়াহুড়ো করে সব শেষ করে আমি আয়াতের স্কুল থেকে আয়াতকে পিক আপ করে ওর ডক্টরে নিয়ে এসেছি। আজকে ওর রেগুলার একটা চেক আপ ছিল। বেচারার স্কুল আর আমাদের জিপি পাশাপাশি, সে কারণে খুব একটা কষ্ট হয়নি। আর এখানে আমি না যাওয়ার আগে একটু কলার পিঠার জন্য একটা ব্যাটার বানিয়ে রেখে গিয়েছিলাম। গেল কয়েকদিন কলা পেকে মানে বেশ কয়েকটা জমেছে। এত সুন্দর স্মেল বের হচ্ছিল, মানে বাচ্চাদেরকে কি বলবো, আমারই কলার স্মেল পেলে মনে হচ্ছে যে আমি পিঠা বানিয়ে খাই। আমি নিজে যেরকম এই পিঠার ভক্ত, আমার আয়াত হয়েছে সেরকম। আর মেয়েরা হচ্ছে পেলে খায়, তবে আমার আর আয়াতে যেরকম এটা খাওয়ার জন্য খুব নেশা উঠে বা খুব পছন্দের, মেয়েদের কাছে ওরকমটা আবার না। আর একটু বাবা একটু ঠান্ডা হলেই তোমার দাদা দেখলে ধন্য হয়ে যেত রে বাবা। When my grandpa eats it all. Oh. Remember? I would cry. কিভাবে বললো দাদি, কি বললো বলো? আমি জানি না। না আচ্ছা ঠিক আছে, ইংলিশেই বলো, কি বলেছে? কি খেত দাদা সবসময়? হ্যাঁ, বাট কিভাবে বলেছে? পিঠা। ইয়েস। কি বলেছে দাদি? She eats. I mean, he eats a pita all the time. Oh, she's so cute. She's so pretty. একটু পরে ঠান্ডা হলে ক্রিস্পি হবে। এই পিঠা আসলে এক একজন এক একভাবে বানায়, তবে আমি একটু কেক টাইপের করে বানাই। আপনাদের সাথে তো রেসিপি শেয়ার করেছিলাম। এই যে দেখেন ভিতরটা পুরো কেকের মতো, ওই কারণে বাচ্চারা বেশি পছন্দ করে। পাকা কলার আরেকটা রেসিপি আমার খুব পছন্দের, সেটা হচ্ছে বাটার আর বানানার মিক্সচারে যে ব্রেডটা আমি বানাতাম, সেটা ওটা আসলে কয়েক বছর হলো বানাই না। ওটাও না মানে কয়েকদিন রেখে খাওয়া যায়, একদম কেকের মতো লাগে, চায়ের সাথে খেতে তো মানে জম্পের জমে। গুড। সোমবার দিন পিচিগুলোর এক্সট্রা ক্লাস থাকাতে না বড় ছোট সবগুলো একসাথে বাসায় আসে, তো এটা একটা আমার শান্তি। একসাথে ওদেরকে খাবার খাইয়ে গা গোসল ধুয়ে ওদেরকে একটা সাইড করে দিতে পারি, এরপর আমি আবার সন্ধ্যা থেকে ফ্রি হয়ে যাই। তবে মাগরিব এখন এত দেরিতে, তার উপরে এসা আরও পরে, এর মাঝখানে নামাজ শেষ না করে দেখা যায় যে একদম ফ্রেশ হয়ে যে একটু বসা, সেটা আর হয় না। একদম শোয়ার আগ পর্যন্ত টুকটুক করে এটা ওটা করতেই থাকি। এই কালার বক্সটাও আমার বান্ধবী নিয়ে এসেছিল আয়াতের জন্য, তো আজকে ওরা খুলেছে, ওদেরকে আমি একটু হেল্প করেছি, এরপর আমি রান্নাঘরে এসেছি। গতকাল অনেকগুলো রসুন ছিলে রেখেছি আচার দিব বলে, কাল সারাদিন গিয়েছে, আজও সারাদিন গেল। দেখা যাবে আজকে যদি আচারটা না দেই তাহলে রসুনের পাতা বের হয়ে যাবে, তখন আর এই আচার একদম ভালো লাগবে না। কেজিতে কতটুকু রসুন আছে বলতে পারবো না, তবে 5 থেকে 6 কাপ রসুনের কোষ আছে। তো ওটার জন্য আমি করেছি কি, উঁচু করে 1 টেবিল চামচ সরিষা গোটা, ওগুলো আমি একটু ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম। তো তার মধ্যেই ধরে নিতে পারেন 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুনকেও আমি বেটেই দিয়েছি, সাথে 1 টেবিল চামচ পাঁচফোড়ন, এগুলো সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আর সাথে শুকনো মরিচও ব্লেন্ড করে নিয়েছি। আর এই পাশটাতে হচ্ছে 1/2 কাপের মতো তেঁতুল, ওটাকে একটু সিরকায় ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। কঠিন কাজ শেষ। এবার একটা ফ্রাই প্যানে আমি 1 কাপের মতো সরিষার তেল নিয়েছি, সেটাকে গরম করে ওই যে মশলাটা করেছি সেটা কিছুক্ষণ এই তেলে ভুনে নিচ্ছি। ধরে নিতে পারেন 4-5 মিনিটের মতো, খুব অল্প আছে, এগুলোকে একটু কষিয়ে নিব। কয়েক বছর আগে যেই রসুনের আচারের রেসিপিটা শেয়ার করেছি সেটা করেছিলাম তেঁতুল দিয়ে, তবে এবার এখানে আমি 1 কাপের মতো পাকা আম দিয়েছি। এতে না এই যে রসুনের আচারটা এটা মাখো মাখো হবে। তো এখানে আমি বেশ কিছু পাকা আম দিয়েছি, সাথে ওই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি সেটাও দিয়ে নিয়েছি, সাথে আস্ত কিছু শুকনো মরিচও দিচ্ছি। এবার আপনারা চাইলে এই মিশ্রণটাকে কিছুক্ষণ রেখে এভাবে রান্না করে নিতে পারেন, চাইলে এর সাথে রসুন দিয়ে একবারও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে একটু কষিয়ে রান্না করতে ভালো লাগে। আর এই যে আম তেঁতুলের মিশ্রণটা, এটা যদি আপনারা আলাদা এইভাবে একটু কষিয়ে নেন তাহলে না আচারটা বেশ ভালো হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখানে আপনারা চাইলে গুড়ও দিতে পারেন, চাইলে আপনারা গুড় চিনি দুটোও দিতে পারেন। আমি যেহেতু আজকে তেঁতুল ব্যবহার করছি তাই নর্মাল যে চিনিটা আছে সেটা দিচ্ছি। তবে চিনিটা কতটুকু দিচ্ছি সেটা বলবো না, কারণ এখানে যেহেতু আলাদা আলাদাভাবে ভিনেগার ব্যবহার করা হচ্ছে, তাই টক ভাবটাও একটু বেশি আসবে। ওই কারণে করবেন কি, 3-4 মিনিট এই মিশ্রণটাকে একটু রান্না করবেন, এরপরে চেখে দেখবেন, যদি প্রয়োজন হয় আমার মতো এভাবে চিনি দিয়ে নেবেন। আমার কাছে মনে হয়েছে লবণটা আরেকটু লাগবে, আর কিছু শুকনো মরিচ যেটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, আর উঁচু করে 1 চা চামচ টালা জিরার গুঁড়াও দিয়েছি।
সাথে আমি প্রায় হাফ কাপের মতো সিরকাটা দিচ্ছি। আমার আম্মু না আচার ভালো রাখতে সিরকাটা দিত। আর এই আচারটা বাইরেই আপনারা মানে বছরখানেক রেখে দিতে পারবেন। যাই হোক, এই রসুনটাকে আমি খুব বেশি সিদ্ধ করব না, 10 মিনিটের মতো রান্না করেছি। বেশ খানিকটা শুকিয়ে গেছে আচারটা, দেখেই বুঝতে পারছেন। তবে রসুনগুলো দেখে মনে হচ্ছে যে সিদ্ধ হয়নি, কাঁচা। আসলে তা না, আপনারা যখন বয়মে রেখে দিবেন 2 থেকে 3 দিনের মধ্যেই দেখবেন এই রসুনগুলোর কালার একটু অন্যরকম হয়ে গেছে, মানে একদম নরম হয়ে গেছে। তো সেই কারণে আমি এই অবস্থাতেই চুলাটা অফ করে দিলাম। আচারে সুন্দর একটা ঘ্রাণের জন্য 1 চা চামচ পাঁচফোড়নকে টেলে আধা ভাঙা গুঁড়ো করে আমি এই মিশ্রণের সাথে দিয়ে নিচ্ছি। তবে এই কাজটা অবশ্যই চুলা অফ করে করবেন। তাহলে এই মশলাটা একটু মচমচে থাকবে, সুন্দর একটা ঘ্রাণও থাকবে। আর এই যে দেখেন আচারটা দেখতে কি সুন্দর লাগছে। কম বেশি এখন আমরা সবাই জানি যে রসুন বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। তো আপনারা চাইলে আমার মতো এরকম রসুনের আচারটা মুরব্বিদের জন্যও বানাতে পারেন, চাইলে আপনারা নিজেরাও খেতে পারেন। যাই হোক, এগুলোকে একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দিচ্ছি। ইনশাল্লাহ কালকে এগুলোকে বয়মে ভরে নেব। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।